হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওটি ক্লাস 9 এর ম্যাথামেটিক্সের পরিমিতির এক্সারসাইজ 16, যেটা হলো পার্ট 4, দ্যাট ইজ এটাই লাস্ট পার্ট। এই ভিডিওটি একটি বিশেষ কারণে ইম্পর্টেন্ট, সেটি হলো এই চ্যাপ্টারে যে 19 নাম্বার অঙ্ক আছে, যেটা হচ্ছে বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। তোমরা তো এমসিকিউ তো ভালো মতো শুনে থাকবে, কিন্তু এমসিকিউ সলভ করার একটা পদ্ধতি আছে, একটা মানে স্টাইল আছে বলবো, সেইভাবে করবে। যারা জানো তারা তো ভালো কথা, যারা জানো না বুঝে নাও। আগে আমি বলে নিই কিভাবে আমি শুরু করব। এই যে কোশ্চেন নাম্বার 19 এমসিকিউ। তো পেজটাকে তোমরা এইভাবে দাগ টেনে দুটো পার্ট করবে। এই বাদিকের পার্টে মোটামুটি 30% জায়গা রাখবে, আর ডান দিকের পার্টটাতে 70% জায়গা রাখবে। ঠিক এইভাবে দাগ কেটে নেবে। বাদিকের শুরুটাতে লিখবে আনসার্স বা আনসার, আর ডান দিকে লিখবে কি রাফ। অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের রাফ কাজ করবো আমরা এই ডান দিকের পার্টটাতে, তার আনসারটা শুধু লিখবো বাদিকে। সেই জন্য বাদিকে 30% বা 25% রাখলেও চলবে। তো এবার শুরু করা যাক। আমি যেভাবে পদ্ধতিতে লিখলাম, আর অতি সংক্ষেপে করবে। এমসিকিউতে কোনো বিশেষ সময় নষ্ট করবে না, কিন্তু দাগটা টেনে নিয়ে এই পদ্ধতিতে করবে। এবার প্রথম কোশ্চেন কি আছে শোনো, সলভ করি। এরপর থেকে যে কোনো এমসিকিউ যখন অঙ্ক আসবে যে কোনো চ্যাপ্টারে এইভাবে প্র্যাকটিস করবে। প্রথম কথা বলেছে এখানে দেখো যে একটি ঘড়ির ঘন্টার কাঁটা, একটা ঘন্টার কাঁটা আর একটা মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কি? তো এটা তো জানো বৃত্তের চ্যাপ্টার। তো ঘড়ির ঘন্টার কাঁটা, একটা ঘড়ি, এটা আমি বোঝানোর জন্য বলছি, এত সব লিখতে হবে না। ধরো ঘড়ির ঘন্টার কাঁটা যেটা আছে ছোট কাঁটাটা, সেটা কতক্ষণে একটা চক্কর ঘুরে আসে? 12 ঘন্টায়। এই 12 ঘন্টায় এটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অথবা যদি আমরা এটাকে পরিধিটাকে ব্যাসার্ধ আর ধরে পরিধি বের করি, তাহলে 12 ঘন্টায় পুরো পরিধি মানে 2πr ঘুরে আসে। ডিগ্রি দিয়ে তোমরা করতে পারো, আর 2πr দিয়েও করতে পারো। তো যাই হোক, আমি ডিগ্রি দিয়ে করছি। তা এটা 19-এর কত হচ্ছে? 19-এর রোমান 1। এখানেও কিন্তু লেখাটা এইভাবে লিখবে, 19 রোমান 1। বাস এখানে নাম্বারটা লিখে রাখলে এবার অঙ্কটা কি করে করব, লিখব ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা 12 ঘন্টায় অতিক্রম করে 360 ডিগ্রি কোণ। অতএব 1 ঘন্টায় অতিক্রম করে কত? 360 ডিগ্রি বাই 12 ডিগ্রি কোণ। আর মিনিটের কাঁটা কি করে? যদি মিনিটের কাঁটার কথা তোমরা হিসাব করো, মিনিটের কাঁটা, এই মিনিটের কাঁটা কত? 60 মিনিটে এক চক্কর ঘুরে আসতে কত লাগে? তাহলে 60 মিনিটে অতিক্রম করে কত? 360 ডিগ্রি কোণ। 60 মিনিট মানে কি? তার মানে 1 ঘন্টায় এ অতিক্রম করছে কি? 360 ডিগ্রি কোণ। তাহলে এর গতিবেগ হচ্ছে, ঘন্টায় গতিবেগ হচ্ছে 360 ডিগ্রি কোণের হিসাবে। আমরা 2πr দিয়েও করতে পারতাম। আর এর 1 ঘন্টায় যে জায়গা যে দূরত্ব যায় তাকে তো গতিবেগ বলে। এর গতিবেগ হচ্ছে 360 ডিগ্রি বাই 12। তাহলে অতএব অনুপাতটা কেমন হলো? যে অনুপাত আমরা বের করব সেটা আসলো কিরকম? 360 ডিগ্রি, আগে ঘন্টার কাঁটার নাম উল্লেখ আছে, তোমরা জানো অনুপাতের অঙ্কতে যে নাম আগে থাকে সেটা আগে লিখতে হয়, ইস টু 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি দিয়ে অনুপাতের দুটাকেই যদি ভাগ করি, তাহলে এখানে 1/12 ইস টু 1 থাকে। তার মানে 12 দিয়ে দুটো পদকেই যদি গুণ করি, প্রথম পদটার মান আসবে কত? 1, পরেরটা আসবে কত? 12। তাহলে উত্তর কোনটা হচ্ছে? 1:12। এটাকে এখানেও আনসার লিখবে না, এটা আরও শর্ট করে লিখবে। এটা ক্যালকুলেশন করে যখন এই আনসারটা আসবে, সেটা তোমার অপশানে দেখবে কত নম্বরে আছে, 1:12 আছে এ নাম্বারে। তাই এখানে শুধু লিখবে এ। শুধু এ লিখলে হবে না, যা আসে এতে সেটাই লিখবে, বইয়ে যা আসে বা কোশ্চেনে তাই লিখবে। এইটুকু হাইলাইট করে দিলে, আর যখন একটা অঙ্ক হয়ে গেল একটু কষ্ট করে স্কেল দিয়ে এই জায়গাটা ক্লোজ করে দিলে, দিয়ে 19 রোমান 2-তে চলে আসলে। 19 রোমান 2-তে আছে কি? একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সময় πx বাই 100 মিনিট লাগে। সময় কত লাগে? πx বাই 100 মিনিট, এতটা টাইম লাগে। ভালো করে বুঝবে। একবার প্রদক্ষিণ করা মানে কি? পরিধি বরাবর কমপ্লিট করা। তো এবার জিজ্ঞেস করেছে কি, পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করার জন্য সময় কত সময় লাগবে? আমার এই ব্যাস বরাবর অতিক্রম করতে কত সময় লাগবে? তো ব্যাস বরাবর ধরলাম আমরা y মিনিট,
আর পার্কের যদি ব্যাসার্ধ আর ধরি তাহলে দেখো পরিধি কত 2πr আর ব্যাস কত 2r। তো দৈর্ঘ্য যত বাড়বে সময় তত বেশি লাগবে। দৈর্ঘ্য আর সময় কি সমানুপাতিক। যদি গতিবেগ সেম থাকে তাহলে দৈর্ঘ্য আর সময় হচ্ছে কি সমানুপাতিক। তার মানে দৈর্ঘ্যের অনুপাত ইকুয়াল টু সময়ের অনুপাত। তো পরিধি বরাবর চক্কর দিতে ওর সময় লাগে হচ্ছে এইটা, কোনটা লাগে πx/100 ইস টু, আমি এটাকে আর একটুখানি তোমাদের জন্য ক্লিয়ার করে লিখি, আগে দাগটা দিলাম। তাহলে পরিধি বরাবর যেতে কত লাগছে টাইম, এই যে এটা বলা আছে πx/100 মিনিট, আর আমরা ব্যাস বরাবর ধরেছি কত y মিনিট। বাস পরিধি ইস টু ব্যাস ইকুয়াল টু পরিধির টাইম ইস টু ব্যাসের টাইম। এবার এখানে দেখো কি কি আমরা কাটতে পারি, 2 কাটলাম আর কাটলাম, আর এখানে কি থাকলো তাহলে π/1 ইকুয়াল টু এটা ঘুরিয়ে লিখলে কি হবে π ইন্টু x/100 ইন্টু এই y এর নিচে 1 আছে ইন্টু কি হবে 1/y। আমরা এই y এর ভ্যালুটাই বের করবো, এটাই আমাদের আনসার হবে। তো এখানে কাটতে পাচ্ছি আমরা পাই আর পাইকে কাটতে পাচ্ছি। তাহলে y যদি এই যে 1 এর সঙ্গে যদি এখানে তো 1 থাকলো, তার সঙ্গে যদি y বজ্রগুণ করো তাহলে y ইকুয়াল টু কি থাকলো x/100। তাহলে y যেটা ধরেছি তার মানে এর টাইম লাগবে কত, এখন ব্যাস বরাবর যেতে এত মিনিট। তো এখানে মিনিট লেখার দরকার নেই, আমি বুঝালাম তোমাদের। তাহলে উত্তর কোনটা হলো আমাদের x/100। এই যে রাফ যেটুকু করেছি তাতেই বুঝে যাবে এক্সামিনার। তো এবার আমরা কোন জায়গায় দেখবো উত্তরটা x/100 আছে, এখানে অপশানে তোমরা বইয়ে দেখে নিও x/100 আছে বিতে। তাহলে এখানে আনসার কোনটা বি। শুধু বি লিখলে হবে না, তার পাশে লেখা আছে যেটা সেটা লিখবে x/100 মিনিট। বুঝতে পারলে? এটা যেখানে আমার শেষ হলো ক্যালকুলেশন, সেখানে একটা দাগ টেনে দিলাম। এবার 19 রোমান 3 রোমান 3তে আছে কি, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, ব্যাপারটা বুঝবে। ব্যাপারটা কিরকম, ধরো এই যে বর্গক্ষেত্রটা বাইরের দিক দিয়ে আসে, তার ভেতরে বাহুগুলোকে টাচ করে একটি বৃত্ত আছে। তাহলে বৃত্তটা বর্গক্ষেত্রে অন্তর্লিখিত মানে বৃত্ত কিন্তু বর্গক্ষেত্রের ভেতরে আছে। যদি ভেতরে থাকে, এখানে বুঝে দেখো, ছবি ছাড়া এটা বোঝা মুশকিল। তাহলে এই বৃত্তের ব্যাসটাই কি হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো। আবারও বলছি, সেক্ষেত্রে বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এবার প্রশ্নে কি আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তো এইটা 10 সেন্টিমিটার, তাহলে ব্যাস কত হবে, তার মানে ব্যাস কত হবে, ব্যাসও হবে কত 10 সেন্টিমিটার। তার মানে উত্তরে দেখি কোথায় অপশানে 10 সেন্টিমিটার আছে, এ নাম্বার। তাহলে এখানে আনসার কোনটা হবে, এ, শুধু এ না 10 সেন্টিমিটার। বাস এটা হয়ে গেল, আমরা এখানে মার্ক করে দিলাম। এবার চলে আসি পরের কোশ্চেনে, 19 রোমান 4। 19 রোমান 4 আছে কি, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। আগের চিত্রের জাস্ট অপোজিটটা হবে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, বোঝার চেষ্টা করো। এই চিত্রের উল্টোটা করতে হবে। উল্টোটা বলতে অর্থাৎ আগে একটা বৃত্ত করে নিই। এই বৃত্তটা আছে বর্গক্ষেত্রের বাইরে দিয়ে, মানে হচ্ছে এরকম হবে, এটাকে বর্গক্ষেত্রে ধরে নাও। এই তো এবার যদি আর একবার কি বলা আছে, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত মানে হচ্ছে বৃত্তটা বাইরে। দেখো এই ক্ষেত্রে এই যে বর্গক্ষেত্রের কর্ণ যে আছে, সে কিন্তু বৃত্তের কি হয়ে গেল, ব্যাস। তা আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলো, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তা এখানে ডাইরেক্ট লিখবে ব্যাস ইকুয়াল টু বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি, বাহু ইন্টু √2। এই লাইনটুকু লেখাটা জরুরি না, তোমাদের বোঝানোর জন্য লিখলাম। তো বাহু কত সেন্টিমিটার বলা আছে, 5 সেন্টিমিটার, তাহলে 5√2 সেন্টিমিটার। বাস উত্তর হয়ে গেল। 5√2 সেন্টিমিটার কোথায় আছে এ নাম্বারে। তাহলে রোমান 4 এর আনসার কি হবে, এ, আর এখানে লিখবো 5√2 সেন্টিমিটার। বাস এবার 19 4 হয়ে গেল, আমরা চলে আসবো 19 5-এ। কোশ্চেন আছে, একটি বৃত্তাকার বলয় 5 সেন্টিমিটার চওড়া।
তো বৃত্তের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর কত? অন্তত উত্তর একটাই হবে, ওই 5 সেন্টিমিটার। কিন্তু বুঝবো কি করে? বৃত্তাকার বলয় মানে আমি চিত্র এঁকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই একটা বৃত্ত আছে, তার বাইরে দিয়ে আর একটা বৃত্ত আছে। তো এই অংশটাকে বলা হচ্ছে বলয় আকৃতির বৃত্ত। এটা এই জায়গাটা যে আছে, এই জায়গাটা থিকনেস মানে চওড়াটা হচ্ছে কত? এইটুকু হলো 5 সেন্টিমিটার। চিত্রটা বুঝলে তোমরা বুঝে যাবে। এখন ধরো বৃত্ত, যে দুটো বৃত্ত আছে, ভেতরের বৃত্তের ব্যাসার্ধ যদি আমি ছোট আর ধরি, আর বাইরে পর্যন্ত ব্যাসার্ধ যদি আমি বড় আর ধরি, তাহলে এই দুটো ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর কত? দৈর্ঘ্যের অন্তর বলতে বড় আর মাইনাস ছোট আর। তো বড় আর মানে এই পর্যন্ত, ছোট আর মানে এই পর্যন্ত। এই দুটোর মাইনাস করলে কোনটুকু জায়গা থাকে? এইটুকু। তো এইটুকু জায়গা তো 5 সেন্টিমিটার, ইকুয়াল টু কি হবে? 5 সেন্টিমিটার। বাস এইটুকু কথা লিখবে, চিত্রটা দিয়ে দেবে। তার মানে উত্তরটা কত হলো? এ নাম্বার 5 সেন্টিমিটার। তার মানে এমসিকিউ এখন থেকে এরকম ছকের আকারে করবে, এবং এই প্র্যাকটিসটা রাখবে তোমাদের, শুধু 9-এর জন্য না, মাধ্যমিকেও এরকম করাটাই নিয়ম। এবার আমরা পরের কোশ্চেনে আসি, যেটা হচ্ছে 20 নাম্বার সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এটা খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে তো একটা কোশ্চেন সেট হবে। এমসিকিউ এ মার্কস থাকে 1, আর এই 20 নম্বরের অবজেক্টিভগুলোতে মার্কস থাকে, প্রত্যেকটার জন্য মার্কস থাকবে 2, প্রত্যেকটার জন্য 2 অ্যালোটেড মার্কস। কি বলছে? একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? খুব সংক্ষেপে অর্ধবৃত্তটার ছবি আঁকাতে হবে। এখানে তোমরা এর এককটা কি আছে? সেন্টিমিটার। তো এখানে শুধু আর সেন্টিমিটার লিখবে। লিখে তোমরা এখানে ডিরেক্টলি লিখতে পারো ATQ, অর্ধবৃত্তের পরিসীমার সূত্র কি? পাই আর প্লাস 2r। পরিসীমা কিন্তু পাই আর প্লাস 2r, এই পরিসীমা, পরিধি না কিন্তু। অর্ধবৃত্তের এই আধা পরিধি হচ্ছে পাই আর এই ব্যাসটা এখান থেকে এই পর্যন্ত ব্যাস হচ্ছে 2r, তাই পাই আর প্লাস 2r ইকুয়াল টু 36। এখান থেকে যদি আর কমন নেই, তাহলে পাই মানে 22/7 প্লাস 2 থাকে ইকুয়াল টু 36। সেম অঙ্ক একটা এক্সারসাইজের শুরুর দিকে আসে, সুতরাং তোমরা এটা বুঝে যাবে। এখানে 7 লসাগু, 7 × 14, 14 যোগ করলে 36 ইকুয়াল টু 36। তো এখান থেকে যদি আর বলি, তাহলে আসবে কি? ওই পারে যে 36 আছে ইন্টু 7/36, এটা কাটলো। তো যেহেতু ব্যাস চেয়েছে, আমরা সরাসরি এখানে 2r বের করবো। 2r ইকুয়াল টু কত হবে? 2 × 7 মানে কত? 14। তার মানে ব্যাস কত হলো? তাহলে এখানে নিচে লিখবে অতএব ব্যাসের দৈর্ঘ্য। বেশি এক্সট্রা ভাষার লেখার দরকার নেই। ব্যাসের দৈর্ঘ্য বা ব্যাস ইকুয়াল টু, এখানে কোনো একক কিন্তু লিখবে না। এইবার এখানে যখন লিখবে 14, এখানে আবার একক মাস্ট, অর্থাৎ আর এর মান কোনো একক না। যখন আমরা উত্তর লিখব তখন সেন্টিমিটার লিখব, আর এখানে আনসার ওয়ার্ডটা লিখবে, অবশ্যই এরকম হাইলাইট করবে। এবার 20 এর রোমান 2 বলা আছে কি? একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে? তো মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার মানে হলো, মিনিটের কাঁটা যে ঘোরে, সেটা কিন্তু ওই কাঁটাটাই একটা বৃত্ত, যে বৃত্ত রচনা করে তার কাঁটাটাই হলো তার ব্যাসার্ধ। অতএব তো মিনিটের কাঁটা 60 মিনিটে, তোমরা খেয়াল করে দেখো, ঘড়িতে 60 মিনিটে একটি মিনিটের কাঁটা কিন্তু একটা চক্কর ঘুরে আসে। একটা চক্কর ঘুরে আসা মানে টোটাল পরিধি। অতএব 60 মিনিটে অতিক্রম করে বা যায়, সংক্ষেপে লিখলে 2 পাই মানে 22/7 ইন্টু 7 সেন্টিমিটার, মানে কাঁটার অগ্রভাগ। এত কথা লিখতে হবে না, এটুকু লিখলেও হবে। তার মানে কত সেন্টিমিটার অতিক্রম করে? 44 সেন্টিমিটার। 60 মিনিটে 44 সেন্টিমিটার অতিক্রম করে। যখন এটা 44 সেন্টিমিটার অতিক্রম করলো, সেটা ডিগ্রিতে কত ডিগ্রি করে? কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি কোণ। তাহলে অতএব
90 ডিগ্রি কোণ, যখন বলছে 90 ডিগ্রি কোণ ঘুরবে, তা মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে, তার মাথাটা এখানে যেমন পুরো 360 ডিগ্রি কভার করতে তাকে 44 সেন্টিমিটার কভার করতে হয়, তাহলে 90 ডিগ্রি কোণ ঘুরলে কাটার একদম সঠিক কথা লিখলে লিখবো অগ্রভাগ অতিক্রম করবে। দেখো 90 ডিগ্রিটা 360 ডিগ্রির কত অংশ, তার মানে 90 ডিগ্রি বাই 360 ইন্টু 44 সেন্টিমিটার, কারণ পুরো ঘুরলে 360, তার পুরোটা না ঘুরে তার 90 ডিগ্রি ঘুরতে গেলে কত অংশ সেটা দিয়ে আমাদের করতে হবে। তার মানে এখানে কাটলে কত হচ্ছে, এটা দিয়ে কাটলে হচ্ছে 4 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 11, তার মানে কত দূর ঘুরবে 11 সেন্টিমিটার। এটাই উত্তর, এখানে কোনো অপশনের ব্যাপার নেই, এটাকে হাইলাইট করে দিলে। এবার চলো, এবার হচ্ছে 20 এর 3। 20 এর 3-তে কি আছে, কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত। কোনো বর্গক্ষেত্রে, আগের যে দুটো অঙ্ক আমরা করলাম এমসিকিউ যে বর্গক্ষেত্র নিয়ে, তারই অঙ্ক এটা। এটা দেখো, একটুখানি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এবার এর হচ্ছে, এটা বর্গক্ষেত্রের কিন্তু পরিবৃত্ত হলো। এবার অন্তর্বৃত্ত কোনটা, অন্তর্বৃত্ত কিন্তু এটা। যখন যদি বৃত্তের ব্যাসার্ধ আমরা আর ধরি, তাহলে অন্তর ব্যাসার্ধ কোনটা, এটা। এটা কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান হয়ে গেল। এই যে বর্গক্ষেত্রের বাহু আর এই যে বৃত্তের ব্যাস তখন সমান। কিন্তু পরিবৃত্তের বেলা কি, সেটা আগের অঙ্কেও বললাম, পরিবৃত্তের বেলা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণটাই পরিবৃত্তের ব্যাস। তো আমাদের জিজ্ঞেস করেছে কি, এখানে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। আচ্ছা, আমি যদি বর্গক্ষেত্রের বাহুটাকে যদি আমি কথার কথা 2a একক ধরলাম, বাহু 2a একক, তা বাহু যদি 2a একক হয়, তাহলে এই ব্যাসটাও কত হবে 2a একক, অন্তর্বৃত্তের ব্যাস কত হবে 2a একক। তো আমরা লিখব, ধরি বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু 2a একক। 2a ধরার কারণ আছে, এ ধরতে পারতাম। অতএব এর যা অন্তর্বৃত্ত, তাহলে অন্তর্বৃত্তের ব্যাস ইকুয়াল টু 2a একক। চিত্র অনুযায়ী তোমরা বুঝতে পারছো, এই বাহুটাই তখন ব্যাস হয়ে যায়। অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমাদের চেয়েছে, অবশ্যই ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 2a বাই 2 একক, তার মানে কি হলো a একক, এটা মনে রাখবে। এবার পরিবৃত্তের বেলা কি, বর্গক্ষেত্রের কর্ণটাই পরিবৃত্তের ব্যাস, তা আমরা এখানে লিখব, অতএব পরিবৃত্তের ব্যাস ইকুয়াল টু বর্গক্ষেত্রের কর্ণ বা শুধু কর্ণ সংক্ষেপে লিখলেও হবে। কর্ণের সূত্র কি, বাহু ইন্টু √2, 2a ইন্টু √2 সেন্টিমিটার। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে, তাহলে ইকুয়াল টু 2a ইন্টু √2 বাই 2, কারণ ব্যাস থেকে ব্যাসার্ধ করলে 2 দিয়ে ভাগ করতে হয়, তা 2 আর 2 কাটলো, কি আসলো a √2 সেমি। না, আমরা এটা সেমি ধরি নেই, একক লিখতে হবে, কারণ কোশ্চেনে যখন কোনো একক উল্লেখ নেই তখন শুধু এককই লিখতে হবে। এবার আমাদের প্রশ্নে কি বলা আছে, যে অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। তাহলে অন্তর্বৃত্তটা আগে আছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমরা কত পেয়েছি a, পরিবৃত্তের ব্যাসার্ধ কত পেলাম a √2। অতএব শুধু লেখো নির্ণেয় অনুপাত, অতএব নির্ণেয় অনুপাত ইকুয়াল টু, আগে অন্তর্বৃত্ত সেটা কি a/2, পরিবৃত্ত কি a √2, এ দিয়ে ভাগ করলে কি পাবো 1/√2। বাস এইটুকু কথা, এটা আনসার লিখে দেবে। তোমরা আনসার চেক করবে, কোনোটাতে ডাউট বা গন্ডগোল থাকলে আমাকে কমেন্টে জানিয়ে দিও। এবার টোয়েন্টি এর রোমান 4,
বলা আছে কি একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে? ওই জাস্ট রোমান নাম্বার 2 এর মতো, কারণ মিনিটের কাঁটা 60 মিনিটে ঘুরে হচ্ছে পরিধির পুরোটা, 15 মিনিটে কতটা ঘুরবে ওটা নিশ্চয়ই পারবে। আমার মনে হয় না তোমাদের এটা বোঝাতে হবে, বরং তারপরেরটাই চলে যাই 20 এর রোমান 5। 20 এর রোমান 5 বলছে কি একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত? একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, খুব সংক্ষেপে বৃত্ত একটা আঁকালাম। এই বৃত্তের ব্যাস যদি আমি 2r একক ধরি, 2r একক, আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলছে এর ব্যাসের দৈর্ঘ্যের সমান, তাহলে এর বাহু কত? 2r একক। তাহলে লিখবো আমরা কি, ধরি বৃত্তের ব্যাস ইকুয়াল টু 2r একক, অতএব বর্গক্ষেত্রের বাহুটাও হবে কি 2r একক। একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত বুঝে নাও। অতএব নির্ণেয় পরিসীমার অনুপাত, পরিসীমা। এবার বৃত্তের পরিসীমা কি? যে বৃত্তের ব্যাস 2r, ব্যাসার্ধ r, তার পরিসীমা কি হবে? 2πr। আর যে বর্গক্ষেত্রের একটি বাহু 2r, তার পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু 2r। তার মানে এই অনুপাতটা আমাদের করলেই উত্তর হয়ে যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে 4কে কাটলে এখানে 2 থাকে, আর r দিয়ে rটা তো বিদায় নিচ্ছে। ওই উপরে যে পাই আছে, π/4 লেখা যায়, কিন্তু পাইয়ের মানটা আমরা বসাবো। পাইয়ের মান কি? 22/7। আর নিচে কি আছে? দুটো 2 আছে, এই একটা 2, এই একটা 2। তো একটা 2 দিয়ে 22কে কাটলে 11, তার মানে উপরে 11, নিচে 7 × 14, তাহলে 11:14। এটাই হলো উত্তর। তোমরা যদি কেউ ভাবো যে এই লাইনের পরে তোমরা যদি লিখতে চাও, উপরে পাই থাকছে, π/, নিচে 2 × 2 = 4, π/4, তাতে কিন্তু কোনো দোষ নেই। তার মানে এটাও উত্তর হতে পারে, এটাও উত্তর হতে পারে। তো এই পর্যন্ত গেল তোমাদের পরিমিতির এই যে 16 নম্বর এক্সারসাইজের সব অঙ্ক আমি এখানে আলোচনা করলাম। এখন তোমাদের জাস্ট পরের চ্যাপ্টারে আছে কি, পরের চ্যাপ্টারে আছে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। আমি প্রথম উপপাদ্যটা নিয়ে একটু আলোচনা করি, তোমাদের যদি ধৈর্য থাকে এটা দেখে নিও, তাহলে পরেরগুলো শেষ করা সহজ হবে। সেই প্রথম উপপাদ্যটা বলা আছে কি, উপপাদ্য নাম্বার কত? 27। উপপাদ্যের লাইনটা এরকম আছে, ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। এই লাইনটা লেখার দরকার আছে। ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। এই সমবিন্দু কথাটার জন্য এই উপপাদ্যগুলোকে বলা হয়, এখানে 4টা উপপাদ্য থাকবে, এদেরকে বলা হয় সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এই যে হেডলাইন বা স্টেটমেন্ট আছে, এখানে কয়েকটা জায়গা বোঝা খুব জরুরি। এই লম্ব সমদ্বিখণ্ডক কথার মানে কি, আর সমবিন্দু কথার মানে কি। আগে লম্ব সমদ্বিখণ্ডক বলি। একটি সরলরেখার উপর যদি আর একটি সরলরেখা এমনভাবে দণ্ডায়মান হয় যে এই ডান দিকের কোণ আর বাঁ দিকের কোণ দুটি সমান, তো একটি সরলরেখার উপর পুরো কোণ 180 ডিগ্রি। তো যদি ডান দিকেরটা আর বাম দিকেরটা সমান হয়, তাহলে প্রত্যেকটির মান কত হবে? 180 ডিগ্রি, আধা কত? 90 ডিগ্রি। তখন এই সরলরেখাকে এর উপর লম্ব বলে। আগে লম্ব বললাম। এবার লম্ব সমদ্বিখণ্ডক কাকে বলে? ধরো এই একটা সরলরেখা আছে এ বি, বা কিছু একটা নাম আছে, এর উপর কতগুলো লম্ব আঁকানো যাবে? অসংখ্য লম্ব। এই একটা লম্ব হতে পারে, এর উপরে আর একটা হতে পারে। যদি শুধু পার্শ্ববর্তী কোণ দুটি সমান হলেই লম্ব, তাহলে হিসাবে দেখো এখানে অসংখ্য লম্ব অঙ্কন করা যাবে। তার মধ্যে যে লম্বটি সরলরেখাটির একদম মধ্যবিন্দু আছে, ধরো এই লম্বটি সরলরেখাটির ঠিক মধ্যবিন্দুতে আছে, এটা এবি সরলরেখা, এটা হচ্ছে পি কিউ।
তো এই পিকিউ লম্বটাকে, এই বাকি লম্বগুলো নয়, পিকিউ লম্বটিকেই বলা হয় কি লম্ব সমদ্বিখণ্ডক। ভাষাটা বুঝবে। এই পিকিউ হচ্ছে একাধারে লম্ব, আর মধ্যবিন্দুতে হওয়ায় অপর দিকে সে হচ্ছে সরলরেখাটির সমদ্বিখণ্ডক, তাই এর নাম লম্ব সমদ্বিখণ্ডক। এবার সমবিন্দু কথার অর্থ কি, যদি একাধিক সরলরেখা, একাধিক মানে কি অ্যাটলিস্ট তিনটে সরলরেখা, তিনটের বেশি হতে পারে, ধরো এই একটা সরলরেখা আছে, আর ধরো এই একটি সরলরেখা আছে, দুটো সরলরেখা তো একটি বিন্দুতে সেট করে। তা থার্ড আমি একটা সরলরেখা আঁকাতে গেলাম, সেও দেখলাম ওই বিন্দু দিয়ে অতিক্রম করেছে, এই বিন্দু দিয়ে অতিক্রম করেছে, তখন কিন্তু এই তিনটি সরলরেখাকেই বলা হয় সমবিন্দু সরলরেখা। তার মানে দুইয়ের অধিক সরলরেখা যদি একই বিন্দুগামী হয় বা এক বিন্দু দিয়ে অতিক্রম করে, তাদেরকে বলা হয় সমবিন্দু সরলরেখা। এরকম হতে পারে, এখানে একটা সরলরেখা আছে, আর একটি সেই বিন্দুতে টাচ করলো, আরও একটি সরলরেখা এসে এই একই বিন্দুতে টাচ করলো, এই যে একই বিন্দুতে, তাহলে এই তিনটি সরলরেখাকে বলা হয় সমবিন্দু সরলরেখা। এবার আমরা উপপাদ্যের ভাষায় আসি। তো একটি ত্রিভুজের বলেছে, তা সবার আগে একটি ত্রিভুজ অঙ্কন করছি, অপেক্ষাকৃত একটি বড় ত্রিভুজ অঙ্কন করছি। তোমরা নিজেরাও যখন এগুলা প্রমাণ করবে, ত্রিভুজ একটু বড় করে আঁকাবে, ছোট করে আঁকাবে না। এদের নাম দিলাম আমি এ বি সি, সম্পূর্ণ ভাষা লিখবো না, কিন্তু আমি বুঝিয়ে দেব। তো এ বি সি এই ত্রিভুজের তিনটি বাহুর মধ্যবিন্দুতে যে লম্ব, তারা সমবিন্দু, এটা প্রমাণ করতে হবে। তো এই বাহুর মধ্যবিন্দুকে আমি খুঁজে নিলাম, এই বাহুর মধ্যবিন্দুকে মনে করো ডি বলে নাম দিয়ে খুঁজে নিলাম, আর এর মধ্যবিন্দুটাকে এফ বলে খুঁজে নিলাম, আর এটার নাম হচ্ছে ই। কথার কথা, বইয়ে কীরকম নাম আছে, এখানে ডি আছে, বইয়ের সঙ্গে মিলিয়ে দিই, নাহলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। এখানে ডি, এখানে আছে ই, আর এখানে আছে এফ। তো তিনটিতে যে লম্ব আঁকাবো, ধরো আমি এখানে একটি লম্ব আঁকালাম, তোমরা স্কেল দিয়ে লম্ব আঁকানো মনে হয় জানো, না জানলে আমি কোনো একটা ভিডিওতে শিখিয়ে দেবো, আজকে শর্ট টাইমে বলবো না। আর এই ই বিন্দুতে একটি লম্ব যদি আঁকাই, নিশ্চয়ই আগের লম্ব কোনো একটা বিন্দুতে সেট করবে, ধরো এই বিন্দুতে সেট করলো। আমাকে দেখাতে হবে এই থার্ড মধ্যবিন্দুর যে লম্ব, সেটাও এই বিন্দুতে এসে এই বিন্দুগামী হবে। তো এই বিন্দুগামী হওয়া প্রমাণ করা কঠিন, তার থেকে আমরা করব কি, এই এফ থেকে এই বিন্দু পর্যন্ত আমরা যুক্ত করব একটি সরলরেখা দিয়ে, পরে প্রমাণ করব এই সরলরেখাটি, অর্থাৎ এই বিন্দুটার নাম যদি ও হয়, তাহলে আমরা প্রমাণ করব যে ও এফ এসি বাহুর উপর লম্ব, এটা লম্ব চিহ্ন। আর এগুলো আগের থেকে লম্ব আমরা বলে নিচ্ছি, লম্বের জন্য কোণগুলিকে এরকম বক্স চিহ্ন দিতে হয়। এবার প্রমাণের জন্য আমরা করব কি, আগে বি আর ও একবার যুক্ত করব, আবার সি আর ও যুক্ত করব, আর হচ্ছে এ আর ও যুক্ত করব, করলাম। এবার শুরু করব কোত্থেকে, ভালো করে বোঝো। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ থেকে পাচ্ছি, দুটো ত্রিভুজের নাম কি, প্রথমটার নাম নিশ্চয়ই তোমরা জানো এওডি, আর পরেরটার নাম কি ত্রিভুজ বিওডি। এই দুটো ত্রিভুজের 1 নম্বর পয়েন্ট পাচ্ছি যে এডি ইকুয়াল টু বিডি। দ্বিতীয় পয়েন্ট কি পাচ্ছি, রোমান নাম্বার 2। দেখো এডি ইকুয়াল টু বিডি কেন, ডিটা কি মধ্যবিন্দু, কারণগুলো এখানে ব্র্যাকেটে লিখবে, কেন আমরা লিখছি এটা মধ্যবিন্দু। আর এই কোণটা এই কোণের সমান, কারণ প্রত্যেকের 90 ডিগ্রি। ওই দিকের কোণটার নাম এ ডিও, আর এই দিকের কোণটার নাম বিডিও। এই যে এডিও কোণ আর এটা বিডিও কোণ সমান, কারণ এরা প্রত্যেকে, কারণটা এখানে ব্র্যাকেটে লিখতে হয়, কারণ প্রত্যেকে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর এই ওডি বাহুটা কি, সাধারণ বাহু দুইজনের বডিতে আছে, তাহলে আমরা লিখব কি এখানে রোমান নাম্বার 3 ওডি সাধারণ বাহু। দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে গেলে এইরকম কিন্তু 1 2 3 পয়েন্ট দেবে। তো ত্রিভুজের তিনটি জিনিস সমান হলে ত্রিভুজগুলিকে আমরা কি বলি, সর্বসম। তাহলে এওডি ইজ কংগ্রুয়েন্ট বা সর্বসম বিওডি। এবার দেখো যখন দুটো ত্রিভুজ সর্বসম হয়, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হলো, তাহলে এর সবগুলো অনুরূপ জিনিস ওর সব অনুরূপ জিনিসের সমান, তার মানে এই বাহুটা এই বাহুর সমান। তা আমরা দেখতে পাচ্ছি বাহুটা সমান লিখছি, আমি পাশে লিখছি কেন, যাতে চিত্রটাকে কানেক্ট করে লিখতে পারি। তার মানে ওবি ইকুয়াল টু আমরা কি পেলাম, ওএ। এই যে ওএ আর ওবি কি সমান। এবার এই দুটো ত্রিভুজকে যদি সেম ভাবে প্রমাণ করি, তাহলে আমরা এই ওবি ইকুয়াল টু কী পাবো, ওসি। তখন কি পাবো, ওবি ইকুয়াল টু কী পাবো, ওসি। এবার এখান থেকে দেখো যে ওবি ও এর সমান, সেই ওবি আবার ওসির সমান। এই যে দাগ দেখো, এটার সমান এটা, এটার সমান এটা, তার মানে কি এটা এটার সমান হলো। এবার দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে, তাহলে এখানে কি পাচ্ছি, ওসি ইকুয়াল টু কি পাচ্ছি, ওএ। এই যে ওসি আর ওএ সমান, এটাকে কাজে লাগিয়ে এই দুটো ত্রিভুজের মধ্যে তিনটা জিনিস করছি। এটা হলো প্রথমটা। দ্বিতীয়টা কি, যে সিএফ, সিএফ ইকুয়াল টু এফ, কারণটা কি, কারণ এফ হচ্ছে মধ্যবিন্দু,
তৃতীয় পয়েন্ট কি? তৃতীয় পয়েন্ট হচ্ছে এই যে ওয়েভ হচ্ছে সাধারণ বাহু, দুইজনের বডিতে আছে, ওয়েভ কি লিখবো? সাধারণ বাহু। যদি সাধারণ হয় তাহলে এই দুটো ত্রিভুজ কি হলো? সর্বসম। আমি এই যে সর্বসম চিহ্ন দিলাম, নাম পুরোটা লিখলাম না। এই দুটো ত্রিভুজ, আমি এগুলো একটু মিটিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। দাঁড়াও, কোন দুটো ত্রিভুজ? এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের সর্বসম। যদি সর্বসম হয় তাহলে নিশ্চয়ই এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের অনুরূপ এই কোণের সমান। এই কোণটার নাম কি? কোণটার নাম হচ্ছে CFO, আর ওই দিক থেকে নাম হচ্ছে কি? AFO। এই যে CFO এই কোণ ইকুয়াল টু AFO এই কোণ। তো যখন একটি সরলরেখার উপর ক্লাস 8-এ শিখেছো আরেকটি সরলরেখার দণ্ডায়মান হয়ে এই সন্নিহিত কোণ দুটি সমান হয়, তখন প্রত্যেকের 90 ডিগ্রি, দ্যাট ইজ এটা লম্ব হয়। তা যেহেতু এই সন্নিহিত কোণ দুটি সমান, তাই প্রত্যেকের মান কত? 90 ডিগ্রি। অতএব এই যে ওয়েভ রেখাংশটা, তাহলে ওয়েভ রেখাংশটা কি হলো? কার উপর লম্ব? এসির উপর লম্ব। যেটা আমার প্রমাণ করার উদ্দেশ্য ছিল সেটা হয়ে গেল। তারপরে লাস্ট লিখবে অতএব ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এটা আমার উদ্দেশ্য ছিল, সেটা আমরা প্রমাণ করে ফেললাম। তারপরে ভাষায় কথাটা লিখবে। এবার কিভাবে ভাষা লিখতে হয় সেটা বইয়ে লেখা আছে। শুধু সর্বসম প্রমাণ করার ক্ষেত্রে তোমরা কিন্তু এই 1, 2, 3 এইভাবে করবে। এই ত্রিভুজে এই বিন্দুর একটা নাম আছে, এখান থেকে একটা সম্পাদ্য হয়। আজকের ভিডিও বড় হয়ে গেছে, বলবো না, তবে পরের দিনের ভিডিওতে আগে সেটা নিয়ে আলোচনা করব, তারপরে নেক্সট উপপাদ্যগুলো বুঝিয়ে দেব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিও ভালো লাগা বলতে তোমরা যদি অঙ্ক বুঝতে পারো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমরা লাইক না করলে তাহলে পরের ভিডিওগুলো করতে একটু অসুবিধা হয়। আর যদি একদম বুঝতে অসুবিধাই লাগে তাহলে দেখতে থাকো, দেখতে দেখতে দেখবে তোমাদের বুঝতে পারবে। তা আজ এ পর্যন্তই, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।